আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। মোদির আত্মবিশ্বাস তলানিতে দুর্বল হয়ে পড়েছে ভারত, বললেন প্রিয়াঙ্কা গান্ধী। আফগান সীমান্তে সশস্ত্র যোদ্ধাদের হামলায় 6 পাকিস্তানি সৈন্য নিহত। তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। ইন্দোনেশিয়ায় 7তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত 20। জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, 85,000 ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরায়েলের বিমান হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনে ভারতের চাল এবং কানাডার সারের উপর নতুন শুল্ক আরোপ করতে পারি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে মার্কিন কৃষকদের জন্য $1,200 কোটি একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন ট্রাম্প। এ সময় তিনি সাংবাদিকদের নতুন শুল্ক আরোপের ব্যাপারে সম্ভাবনা সম্পর্কে জানান। সম্ভাব্য শুল্ক আরোপের কারণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কানাডা থেকে প্রায় নিয়মিত প্রচুর পরিমাণে সার আমদানি করা হচ্ছে। আমদানির পরিমাণ এতটাই যে আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্ভবত কানাডার সারের উপর আমাদের উচ্চ শুল্ক আরোপ করতে হবে যদি আমরা আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ধরে রাখতে চাই। সাংবাদিকরা ট্রাম্পকে বলেন, যুক্তরাষ্ট্রের খুচরা বা ভোক্তা পর্যায়ে চালের বাজার সহ বিভিন্ন পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে ভারতীয় কোম্পানি। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের অবস্থা জানতে চান তারা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনারা একটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন, আমরা এই ব্যাপারটি দেখব। এটার সমাধান খুব সহজ, ফের শুল্ক আরোপ করলেই 2 মিনিটের মধ্যে এর সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর আগের মতো নেই, তার আত্মবিশ্বাস কমেছে এবং তার নীতিগুলো দেশকে দুর্বল করেছে, এমনই মন্তব্য করেছেন কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার লোকসভার বন্দে মাতারাম এর 150তম পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। লোকসভায় ওয়েনার কেন্দ্রের এই সংসদ সদস্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে থাকায় সরকার ইচ্ছাকৃতভাবে বন্দে মাতারাম নিয়ে বিতর্ক উত্থাপন করছে, যাতে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির সমালোচনা করে বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করতেই সরকার এই বিতর্ক সামনে এনেছে এবং যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলাই এর উদ্দেশ্য। প্রিয়াঙ্কা বলেন, আপনারা যেহেতু বারবার নেহরুর কথা বলেন, তাহলে আসুন একটা নির্দিষ্ট সময় ঠিক করে তার বিরুদ্ধে সব অভিযোগ তালিকাভুক্ত করি, তা নিয়ে বিতর্ক করি এবং একবারই বিষয়টির ইতি টানি। এরপর বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় 6 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির 3 পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। প্রদেশটির কুররাম জেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মাঝে এই হামলার ঘটনা ঘটে। এর আগে অক্টোবরে 2 দেশের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। তালেবানরা 2021 সালে কাবুলের ক্ষমতা নেয়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। এক সময়ের দীর্ঘদিনের মিত্র কাবুল ও ইসলামাবাদের অক্টোবর থেকে মাঝে মধ্যেই সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। গত শুক্রবারও পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভারী গুলিবর্ষণ হয়েছে, এতে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘাত বন্ধে কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে 3 দফা শান্তি আলোচনাও হয়েছে, তবে আলোচনার পরও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না পাকিস্তানের। বেশ কয়েকবার শান্তি চুক্তি আলোচনা করেও সমাধান হয়নি। তবে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশী দেশটি তালেবান সরকারকে 2টি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব,
ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে আসিম মুনির এ কথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ সময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান। তিনি বলেন, আফগান তালেবানের সামনে দুটি পথ, ফিতনা আল খাওয়ারিজ, টিটিপি না পাকিস্তান, তাদের একটি বেছে নিতেই হবে। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চেষ্টা হলে ভারত কোনো বিভ্রান্তিতে থাকবে না। যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান আরও দ্রুত ও আরও তীব্রভাবে দেবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি 7 তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে 7 তলা এই ভবনটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন দেশটির একজন পুলিশ কর্মকর্তা। সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সাসাতো পূর্ণমো কোনরো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা তার খোঁজ চলছে। এই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত, পরে তা দ্রুত উপরতলাগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতর দুপুরের খাবার খাচ্ছিলেন আর অন্যরা অফিসের বাইরে ছিলেন। সাসাতো আরও বলেন, এখন পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা। রয়টার্স জানিয়েছে, ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে। এটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশীয় শাখা। এবছর মোট 85,000 ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একজন সিনিয়র স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আমেরিকার কমিউনিটিগুলোকে নিরাপদ রাখার এবং জননিরাপত্তার মান বজায় রাখার জন্য এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কর্মকর্তা বলেন, আমরা সব ধরনের ভিসা মিলিয়ে 85,000টি ভিসা বাতিল করেছি, যার মধ্যে 8,000-এর বেশি ছাত্র ভিসাও ছিল, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। তিনি আরও বলেন, ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে ডিইউআই তথা মদ্যপান করে গাড়ি চালানো, হামলা এবং চুরি রয়েছে। এই তিনটির জন্য প্রায় অর্ধেক ভিসা বাতিল করা হয়েছে। এরা আমাদের সম্প্রদায়ের জন্য সরাসরি হুমকি, তাই আমরা চাই না এরা আমাদের দেশে থাকুক। কর্মকর্তারা আরও জানান, বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের আবেদনকারীদের ভিসা যাচাই প্রক্রিয়া কঠোর রাখা হয়েছে। আফগানিস্তান সম্পর্কে তিনি বলেন, আমরা সবসময় আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম, বিশেষ করে সেনাদের প্রত্যাহারের পর। আমরা নিশ্চিত করতে চাই যে যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা আমাদের জন্য হুমকি নয়। কর্মকর্তা স্পষ্ট করে বলেন, আমরা যত সময় প্রয়োজন নেব, যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি যে আবেদনকারীরা আমেরিকানদের নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়, ততক্ষণ ভিসা দেওয়া হবে না। ইসরায়েলি সেনাবাহিনী আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে, যার ফলে কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে। গত বছর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলি বাহিনী তা বারবার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। লেবাননের জাতীয় বার্তা সংস্থা সোমবার রাতে জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মাউন্ট সাফি, জবা শহর, জেফতা উপত্যকা এবং আজ্জা ও রুমিন আর্কির মধ্যবর্তী এলাকায় হামলা চালিয়েছে। হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তারা হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের ব্যবহৃত বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। এছাড়া তারা বেশ কয়েকটি ভবন এবং একটি রকেট উৎক্ষেপণ স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি তদারকিতে নিযুক্ত সামরিক কমিটিতে তাদের বেসামরিক দূত পাঠানোর কয়েকদিন পরই এই হামলার ঘটনা ঘটে। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।